ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকারও যুদ্ধবিরতির বিষয়টি জানিয়েছে। এদিকে মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। আর ইরান জানিয়েছে সবশেষ চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত 33। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। টানা 12 দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলে। তবে যুদ্ধবিরতির এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় 24 ঘন্টার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি জানান তিনি। একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার সকালেই পরপর 3 দফায় দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কয়েকজন হতাহত হয়। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় সোমবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রাণ হারিয়েছে অনেকে, আহত হয়েছে বেশ কয়েকজন। এসব পাল্টাপাল্টি হামলার কিছুক্ষণ পর ইরানি গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে। ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমও জানায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। সবশেষ ইসরায়েলি সরকারও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পক্ষে সায় দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের সংঘাতের শুরুটা হয়েছিল 13ই জুন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায় ইসরায়েল। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এর জের ধরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। 12 দিনের এই পাল্টা হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দুপক্ষেরই। ইরানও হারিয়েছে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে। দেশটিতে সব মিলিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500। আর ইসরায়েলের প্রাণ হারিয়েছে কমপক্ষে 30 জন। 12 দিনের যুদ্ধের আদ্যপান্ত তুলে ধরছেন চৈতি সরওয়ার। 13 জুন ভোররাত অতর্কিত হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। এই হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। আবাসিক ভবন থেকে শুরু করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় চালানো হামলায় নিহত হন রেভলিউশনারি গার্ড প্রধান হুসাইন সালামি সহ 20 জন সিনিয়র কমান্ডার। এছাড়া এতে 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হন। পরদিন তেহরানে ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। দেশটি পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন পাঠায়। যদিও পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েলের হামলায় আবারও কেঁপে ওঠে তেহরান। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে 5 ধাপে হামলা চালায় ইসরায়েল। এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করেও হামলার চেষ্টা চালায় ইসরায়েল। 2 দিনের পাল্টাপাল্টি সংঘাতের উত্তেজনা বাড়তে থাকে 15 জুন সকাল থেকে। ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকে নিশানা করে এদিন। আর ইসরায়েলের লক্ষ্যবস্তু করা হয় ইরানের সাহারান তেলক্ষেত্র। চতুর্থ রাতে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের পাশাপাশি হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে কেঁপে ওঠে ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্র।
মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতে পক্ষে বিপক্ষে নানান মন্তব্য আসতে থাকে বিশ্ব নেতাদের কাছ থেকে। চলমান সংঘাতের সত্যিকারের অবসান চান বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে সম্মতি জানায় রাশিয়া। সংঘাতের ষষ্ঠ দিনে থেমে নেই ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তা-1 মিসাইল ছুড়ে ইরান। বসে নেই ইসরায়েলও। ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ অবস্থা নিয়ে এদিন জরুরি বৈঠক হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ইরান যুদ্ধে ওয়াশিংটন জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে এদিন ঘোষণা আসে হোয়াইট হাউসের পক্ষ থেকে। নবম দিনে এসে নিজেদের পরমাণু প্রকল্প রক্ষা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। দশম দিনে মধ্যপ্রাচ্যের হামলায় জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। 11তম দিনে ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালায় ইরান। ইসরায়েলের সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়। এবং 12তম দিন মধ্যরাতে কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আর এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির, যাতে শর্ত সাপেক্ষে রাজি হয় দুদেশই। চৈতি সরওয়ার, 71। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুদ্দিন। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে আমরা দেখলাম যে গতকাল কাতার এবং কুয়েতে ইরানের হামলার ঠিক পরপরই ট্রাম্প ঘোষণা দিলেন যে যুদ্ধবিরতিতে দুপক্ষই রাজি হয়েছে, এবং ট্রাম্প যেটি দাবি করছেন যে ইরান এবং ইসরায়েল প্রায় কাছাকাছি সময়ে একই সময়ে তার কাছে গেছে যুদ্ধবিরতির জন্য এবং মধ্যস্থতার জন্য। আসলে কৃতিত্বটা কার? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। আমার বিশ্লেষণ যদি জানতে চান, আমি বলবো যে এটার যে ইরান, এটা আসলে দাবিদার হবে, কারণ ইরান সক্ষমতা ছিল বলে ইসরায়েল এবং আমেরিকা উভয়ের আক্রমণের তীব্রতা সহ্য করে 12 দিন টিকে আছে, এবং এই টিকে থাকার মধ্যে এই ব্যয়বহুল যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা বন্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান যদি এই 12 দিন টিকে থাকতে না পারত, ইসরায়েল এবং আমেরিকার সক্ষমতার বা দুইটা দেশের একত্রে যুদ্ধ করার পক্ষে, তাইলে কিন্তু আজকে এই যুদ্ধবিরতির প্রশ্নটা আসতো না। কাজে আমি কৃতিত্বের দাবিদার প্রথমেই বলছি ইরানকে, তারপর আমেরিকা একটা পরাশক্তি। আমেরিকার অবশ্যই অধিকার আছে একটা শান্তি নিশ্চিত করার, যদিও আমেরিকাও আক্রমণ করেছে ইরানের উপরে। এরপরে ইসরায়েল যুদ্ধ, এবং তারা রাজি হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে, কারণ তারা বুঝতে পেরেছে যে এইটা একটা যুদ্ধ যেটা চালাতে গেলে অনেক ব্যয়বহুল, এবং তাদেরকে একটা যুদ্ধবিরতি নিতেই হবে। এখানে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের পরমাণু কার্যক্রম যেসব স্থাপনাগুলোতে হচ্ছিল সেগুলো তারা পুরোপুরি ধ্বংস করেছে, যদিও ইরান বলেছে সেখানে তেমন তেজস্ক্রিয় কিছু ছিল না। এবং ইরানের পক্ষ থেকে এমন একটি দাবি আমরা দেখেছি যে তারা বলেছে যে হামলা করে ইরানের পরমাণু জ্ঞান সেটি ধ্বংস করা যাবে না। আসলে আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র যে দাবি করছে সেটি কতখানি যৌক্তিক, যে ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করে ফেলা হয়েছে পুরোপুরি? আর আসলে বাস্তবতাটা কি মনে হয় আপনার? এটা যেটা ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, B-52 একটা এক্সপেন্সিভ বিমানের মাধ্যমে এই ইনফ্রাস্ট্রাকচার গুলোকে ধ্বংস করা হয়েছে। একটা পরমাণু কেন্দ্র যদি ধ্বংস করা হয়, এটা তেজস্ক্রিয়তা থাকবে, সবাই জানবে। এতদিন পৃথিবীর টের পেয়ে যেত যে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে গেছে। আর শত্রুকে যদি আমি জানি, তাহলে যতবারই আমি হেরে যাব, আমি আবার জিততে পারবো। ইরান জানে, যখন ইরান এই পরমাণু কার্যক্রম শুরু করেছে, তারা জানে তাদের শত্রুকে কি ধরনের আক্রমণের সম্মুখীন তারা হতে হবে, এই আক্রমণ থেকে সম্ভাব্য কিভাবে তারা বাঁচতে পারে, এবং বাঁচার পরে তারা কিভাবে আবার ফিরে দাঁড়াতে পারে নতুন করে, নতুন উদ্যমে তাদের এই পরমাণু সক্ষমতা বাড়াতে। এত কিছু জানার পর
ইরান অবশ্যই তার ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং ইরান জানতো এই ধরনের একটা আক্রমণ হবে এবং হয়েছেও। এটা পরিষ্কার করে দিয়েছে যে এই ধরনের আক্রমণে কি করতে হবে। ইরানের স্থাপনা ধ্বংস হয়েছে সত্যি, কিন্তু ইরানের যে বৈজ্ঞানিক আছে অনেককে হত্যাও করা হয়েছে, বাট ইরানের আরও বৈজ্ঞানিক আছে এবং তারা মানুষের মাথায় এই টেকনোলজিটাকে শিফট করে নিয়েছে। এছাড়াও তারা টেকনোলজিক্যাল যে ইকুইপমেন্টগুলো ছিল তাদেরও কিছু কিছু জিনিস সরিয়েছে এবং তারা ভবিষ্যতে আবার যেন ঘুরে দাঁড়াতে পারে এই জন্য তারা প্রস্তুত রয়েছে। এই জন্যই আজকের এই পরিস্থিতি এসেছে যে এখন যুদ্ধবিরতিতে উভয় পক্ষই এই ব্যয়বহুল যুদ্ধ থেকে কিছুটা নিঃশ্বাস বা আপাত শান্তি দেখতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুদ্দিন। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল $2.69 কমে $68.79 দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $2.7 কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $65.46। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বিশ্ব বাণিজ্যে। কারণ দুই দেশের যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ইরান। তেহরান অতীতেও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকি কার্যকর করেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকট তৈরি করত। এর সবচেয়ে বড় প্রভাব পড়ত তেলের দামে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উত্তেজনার আঁচ পড়েছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। এরই মধ্যে জাহাজ চলাচলে তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার হরমুজ প্রণালী থেকে 2টি তেল পরিবহনের জাহাজ ফিরে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালীটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং এটি ওমান উপসাগর ও পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর সবচেয়ে সরু স্থান মাত্র 33 কিলোমিটার চওড়া, যার মধ্যে শিপিং লেন বা জাহাজ চলাচলের পথ মাত্র 3 কিলোমিটার প্রশস্ত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই এই পথে তেল পরিবহনের ওপর নির্ভরশীল। প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল গ্যাস পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর মাঝেই বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $79 উপরে উঠেছে। প্রণালীটি বন্ধ করে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চাপ দেওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে তেলের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতির কারণ হবে। তবে এটি ইরানের জন্য একটি চরম আত্মঘাতী অর্থনৈতিক পদক্ষেপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান নিজেও এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। অন্যদিকে এই পদক্ষেপ বিশেষ করে চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% কিনে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মনিরুজ্জামান বাবু, ৭১। কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহা সহ দেশটির বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। দেশটির ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে।